প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, বর্ণলেখা একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমাদের পাঠ্য অসুখী একজন কবিদের নিয়ে আজকে আলোচনা করব। সঙ্গে থাকছে উৎস, কবি পরিচিতি, প্রেক্ষাপট এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ বিগত মাধ্যমিকে অসুখী একজন কবিতা থেকে যে প্রশ্নগুলি এসেছে সেগুলি উল্লেখ। অসুখী একজন কবিতাটির উৎস কবি পাবলো নেরুদার এক্সট্রা ভাগাড়িয়া গ্রন্থের লা দেশদিচাটা কবিতা। কবিতাটি বাংলা অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলের রক্তে ছিটে মূল গ্রন্থ থেকে কবিতাটি নেওয়া হয়েছে। কবিতাটির কবি হলেন পাবলো নেরুদা, যিনি জন্মগ্রহণ করেন 1904 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1973 খ্রিস্টাব্দে। প্রখ্যাত কবি, কূটনীতিবিদ, রাজনীতিবিদ পাবলো নেরুদা চিলির সীমান্ত শহর পারোলেতে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম নেক্তালি রিকার্দো রেয়েন্স বাসোয়ালতো। পাবলো নেরুদা নামটির উৎস চেক লেখক জা নেরুদা এবং পাবলো নামটির সম্ভাব্য উৎস পাবলো পিকাসো। কবিতাটি রচনার প্রেক্ষাপট: কবি ব্যক্তিগত জীবনে বহু যুদ্ধের অভিজ্ঞতা লাভ করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ 1914 খ্রিস্টাব্দে কবির বয়স ছিল 10 বছর। সেই বয়স থেকে তিনি কবিতা লেখা শুরু করেন। 1936 সালে স্পেনের গৃহযুদ্ধের সময় তিনি চিলির বাণিজ্যদূত হিসাবে স্পেনে ছিলেন। এছাড়াও তিনি দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বিশ্ব ও মৃত্যুকালীন সময়ে অর্থাৎ 1973 খ্রিস্টাব্দে চিলিতে সামরিক অভ্যুত্থান, যা এই কাব্য রচনায় প্রকাশিত। এবার আসি কবিতায়। কবিতাটি অর্থাৎ অসুখী একজন কবিতাটি উত্তম পুরুষে রচিত। কবিতার কথক আর কবি এখানে অভিন্ন ব্যক্তি। কবি বলছেন, আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। অর্থাৎ কবি তার প্রিয়তমাকে ছেড়ে রেখে বহু দূরে চলে যাচ্ছেন, কিন্তু কেন যাচ্ছেন বা কোথায় যাচ্ছেন তা কিন্তু স্পষ্ট কবিতায় উল্লেখ নেই। কবি ছিলেন মানবতাবাদী, তাই সারা পৃথিবীর শোষিত নিপীড়িত মানুষের মুক্তি সংগ্রামে তিনি একজন সক্রিয় কর্মী। তাই বৃহত্তর সমাজের কথা ভেবে তিনি প্রেমিকার ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকতে পারলেন না। তাই কবি কী বলছেন, যে আমি আর কখনো ফিরে আসবো না। অর্থাৎ কবি জানেন যে তিনি আর ফিরে আসবেন না। তিনি তার প্রিয়তমাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রাখলেন। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এখানে গির্জা শব্দের অর্থ হচ্ছে খ্রিস্টানদের ঈশ্বর উপাসনার স্থান, আর নান শব্দের অর্থ খ্রিস্টান ধর্মাবলম্বী সন্ন্যাসিনী। তো এইভাবে কবির প্রিয়তম মেয়েটি একটা সপ্তাহ অপেক্ষা করতে করতে একটা বছর পেরিয়ে গেল, কিন্তু কবি বা কথক ফিরে এলেন না। এইভাবে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। অর্থাৎ যে রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়, সেই মেঠো পথে বা মাটির পথে কি দেখা যায় না, সেই পথে ঘাস জন্মেছে। তাই কবি বলছেন যে বৃষ্টিতে ধুয়ে দিল কবির পায়ের যে দাগ, সেই দাগ মিটে গেল এবং ঘাস জন্মালো রাস্তায়। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। অর্থাৎ কবি বলতে চাইছেন মেয়েটি এখনও পর্যন্ত অপেক্ষারত। বছর পেরিয়ে গেল, বছরগুলো নেমে এলো একটার পর একটা। আর সেটা কেমন না, পাথরের মতো। মাথার উপর পাথরের ভার যেমন অসহনীয়, প্রিয়তমের জন্য অপেক্ষার বছরগুলো তেমনই কষ্টকর। তারপর কবি কী বলছেন না, তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। অর্থাৎ মেয়েটি যখন তার প্রিয়তমের জন্য অপেক্ষারত, তখনই নেমে এলো যুদ্ধ। আগ্নেয় পাহাড় থেকে যেমন লাভা বেরিয়ে আসে, সব কিছু শেষ করে দেয়, তেমনই যুদ্ধে সর্বগ্রাসী আগুনে ছারখার হয়ে গেল সব কিছুই। যেখানে বাড়িরা সবাই খুন হয়ে গেল, কিন্তু এই যুদ্ধটা এতটাই ভয়ঙ্কর, সেখানে শিশুরাও ছাড় পেল না। তাই কি বলছে কবি, যে মেয়েটি কিন্তু মৃত্যু হলো না, কারণ প্রতীক্ষার আগুনে সে তো অগ্নিশুদ্ধ হয়ে উঠেছে, যুদ্ধের আগুন তাকে স্পর্শ করতে পারে না। তারপর কবি বলছেন, সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলো দেবতারা, যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। অর্থাৎ এই যুদ্ধের বীভৎসতা এতটাই বেশি যে সমস্ত সমতলে আগুন ধরে গেল, আর সেখানে যে দেবতারা ছিল
তারা যে বহু বছর ধরে হাজার হাজার বছর ধরে যে ধ্যানে ডুবেছিল, ধ্যানে অর্থাৎ বাস্তব থেকে বিচ্ছিন্ন এক বিশেষ মানসিক অবস্থায় যে তারা ছিলেন, তারা উল্টে বলল মন্দির থেকে। মানে এই যুদ্ধের বিভীষিকা কাউকে নিস্তার দেয় না। এখানে দেবতাদেরকে শান্ত এবং হলুদ বলা হয়েছে। শান্ত অর্থাৎ তারা এতদিন শান্ত ছিলেন মন্দিরে, এবং হলুদ কথার অর্থ এখানে শুভ, অর্থাৎ হলুদ, আমরা জানি হলুদ হচ্ছে শুভ, এই দিকটি প্রকাশ করে। তাই দেবতাদেরকে এখানে শুভ এবং শান্ত হয়ে থাকার অবস্থায় কথা বোঝানো হয়েছে। অর্থাৎ দীর্ঘকাল ধ্যানে ডুবে থাকার পর আজ তারা যুদ্ধের মতো কঠোর বাস্তবের সম্মুখীন হয়েছে। এরপর কবি বলছেন, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এখানে কবি তার শৈশবে শীতে বিজড়িত যে বাড়িটায় থাকতেন, যে বাড়িটায় তার প্রিয়তমাকে ছেড়ে এসেছেন, সেই প্রিয়তমা, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে তিনি ঝুলন্ত বিছানায় ঘুমিয়ে থাকতেন, গোলাপি গাছ, যে গোলাপি গাছ, এখানে গোলাপি গাছ কথার অর্থ হচ্ছে কোনো পাতাবাহার জাতীয় গোলাপি গাছ, তার ছড়ানো করতলের মতো যে পাতা, এবং প্রাচীন চিমনি, যে চিমনি অর্থাৎ শীতপ্রধান এলাকায় যে ঘর গরম করার জন্য বা ধোঁয়া বের হওয়ার জন্য যে সিমেন্টের যে কোনো অবয়ব যে জিনিসটা করা থাকে, যার মধ্যে থেকে ধোঁয়া নির্গত হয়, সেই চিমনির কথা বলা হচ্ছে। আর জল তরঙ্গ কথার অর্থ হচ্ছে যে এক ধরনের বাদ্যযন্ত্র বিশেষ। তো কী হলো, সেই সমস্ত কিছুই এই যুদ্ধের বিভৎসতায় সব চূর্ণ হয়ে গেল আর জ্বলে গেল আগুনে। এরপর কবি বলছেন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের এক কালো দাগ। অর্থাৎ যুদ্ধের এই বীভৎসতায়, যুদ্ধের এই ভয়ঙ্করতায় যেখানে শহর ছিল, সমতলে তো আগুন ধরে গেল। তারপর কবি বলছেন কি না, যেখানে শহর ছিল সেখানে আগুন ধরে গেল, এবং সেখানে কি পড়ে এলো না, কাঠ কয়লা। আর কি না, লোহাকে আমরা শক্ত হিসেবে জানি, তো যুদ্ধের এই বিভৎসতায় সেই লোহাও দুমড়ে মুচড়ে গেল। আর সেখানে যে মূর্তিগুলো ছিল, যে পাথরের মূর্তি ছিল, তা কি হলো না, বীভৎসভাবে পড়ে রইল। সেটাকে দেখলে পরে খুবই ভয়ঙ্কর লাগে আর কি। তো সেই জন্য কবি বলছেন যে মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। তো মূর্তির বীভৎস মাথার পাশে কি দেখা গেল না, রক্তের একটা কালো দাগ। এই দাগ যুদ্ধের একটি ভয়ঙ্করতার প্রতীক। আর সে মেয়েটি আমার অপেক্ষায়। অর্থাৎ যুদ্ধ সব কিছুকে গ্রাস করে নিল, কিন্তু মেয়েটি এই শ্মশানের শহরে সাধিকার মতো কোনো এক সিদ্ধি লাভের প্রত্যাশায় ধ্যানমগ্ন হয়ে রয়ে গেলেন। এই ছিল আজকে কবিতার বিষয়বস্তু। তোমাদের এই কবিতাটি কেমন লাগলো একটু জানিও, কমেন্টে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানিও। আর সেই সঙ্গে এই কবিতা থেকে বিগত বছরে মাধ্যমিকে যে প্রশ্নগুলি এসেছে আলোচনা করছি। 1 নম্বর প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল, কি ছড়িয়ে রইল? পায়ের দাগ, কাঠকয়লা, গোলাপি গাছ, প্রাচীন জলতরঙ্গ। প্রশ্নের মান হচ্ছে 1, পড়েছিল মাধ্যমিক 2019। 2 নম্বর প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না? সেই মেয়েটি। গির্জা নান, কবিতার কথক, শান্ত হলো দেবতারা। প্রশ্নের মান 1, পড়েছিল মাধ্যমিক 2020। 3 নম্বর প্রশ্ন, শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? প্রশ্নের মান 1, মাধ্যমিক 2017 পড়েছিল। অশোকে একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? প্রশ্নের মান 1, পড়েছিল মাধ্যমিক 2019। 5 নম্বর প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে কি ছড়িয়ে রইল? প্রশ্নের মান 1, পড়েছিল মাধ্যমিক 2023। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কি? প্রশ্নের মান 3, পড়েছিল মাধ্যমিক 2018। 7 নম্বর প্রশ্ন, সে জানতো আমি আর কখনো ফিরে আসবো না। সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? প্রশ্নের মান 1+2, মাধ্যমিক 2020 এসেছিল। 8 নম্বর প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা কারা? কেন স্বপ্ন দেখতে পারলো না? প্রশ্নের মান 1+2, পড়েছিল মাধ্যমিক 2022। 9 নম্বর প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অশোকে একজন কবিতা অবলম্বনে শহরে এই পরিণতি কীভাবে হলো লেখো। প্রশ্নের মান 5, পড়েছিল মাধ্যমিক 2017। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সঙ্গে থেকো, দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।